বছর ঘুরে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে খামতি রাখছে না কোনো রাজনৈতিক দল, খামতি রাখছে না পদ্ম ব্রিগেড। ইতিমধ্যে যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন প্রত্যেক রাজনৈতিক দল, পদ্ম ব্রিগেড তারাও অন্তত পিছিয়ে থাকতে চায় না, তারা অন্তত ঝাঁপিয়ে পড়ছে কোমর বেঁধে। একেবারে বিজেপি কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব তারা এক দেশ এক ভোটকে সামনে রেখে অন্তত যে গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে কেন্দ্রীয় স্তরে অন্তত হয়েছে, সেখানে তাদের যে সিদ্ধান্ত অন্তত নেওয়া হয়েছে, যেখানে বিশেষ করে গতকাল আমরা দেখলাম সুনীল বানসাল তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং যে বৈঠকে পরিষ্কার যেখানে বলে দেওয়া হয়েছে যে সামনে যে নির্বাচন আসতে চলেছে, কারণ বছর ঘুরে সময়টা হাতে খুবই কয়েকটা মাস হাতে গোনা, এবং সেই নির্বাচনে একেবারে ঝাঁপিয়ে পড়তে কোমর বেঁধে নামতে হবে নেতৃত্বকে। বিশেষ করে যেখানে যেখানে বিজেপি নিজস্ব পঞ্চায়েত রয়েছে, যেখানে যেখানে যে ওয়ার্ড রয়েছে, যেখানে যেখানে নিজস্ব জনপ্রতিনিধি রয়েছে, তাদেরকে কোমর বেঁধে আধঘাট বেঁধে পৌঁছে যেতে হবে। এক দেশ এক ভোট তাকে কার্যকর করতে একেবারে জনমতের নেওয়ার কাজটা অন্তত বিজেপি এই মুহূর্তে শুরু করে দিয়েছে। আজ একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে এবং তারপর আগামীকাল শিলিগুড়িতে সুনীল বানসাল সেখানে যাবেন, মূলত সামগ্রিক সমস্ত বিষয় সেটাও তারা খতিয়ে দেখবেন। বিশেষ করে সংগঠনকে মজবুত করার কথা যখন বারবার বলছে নেতৃত্ব, সেই কর্মসূচি পালনে বাংলার ময়দানে গেরুয়া বাহিনীর যারা নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে গেরুয়া পদ্ম ব্রিগেড, তাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু অন্যদিকে আরো একটা বিষয়, গত ৩ দিন ধরে অন্তত যে সিপিএম এর সম্মেলন হচ্ছে, বিশেষ করে একেবারে শূন্যে পৌঁছে যাওয়া সেই সিপিএম, এবং তারাও কি পারবেন, কারণ তাদের সংগঠন থেকে একাধিক বার্তা দেওয়া হচ্ছে ২৬কে মাথায় রেখে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল যারা মাঠে ময়দানে এই মুহূর্তে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে চাইছে, যে বার্তা অন্তত তাদেরকে দেওয়া হচ্ছে পৌঁছতে হবে আরো অনেকটা বেশি করে, একেবারে সেই প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছে যেতে হবে, তাদের মন বুঝতে হবে, সংগঠনকে তৈরি করতে হবে ২৬-এর আগে। এই এক দেশ এক ভোট নিয়ে, বাংলায় ভোটের আগে বিজেপির এই এক দেশ এক ভোট, এই যে ক্যাম্প করার কথা বলা হচ্ছে, তাতে কতটা প্রভাব অন্তত পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক আপনাদের একটু মনে করে দেবো, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব, কি এই ওয়ান নেশন ওয়ান ভোট বা এক দেশ এক নির্বাচন, এবং শুধু তাই নয়, যদি এক দেশ এক ভোট হয়, কারণ আমরা প্রথম দিকে দেখেছিলাম যে জেপিসিতে মূলত এই বিলের ভাগ্য আটকে গিয়েছিল, কিন্তু তারপরও দেখা গিয়েছিল যে একেবারে মোদীর মন্ত্রিসভায় এই বিলের ভাগ্য নির্ধারিত হয় এবং একেবারে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনে এবং সেই বিলে সায় দেয় মোদী মন্ত্রিসভা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বহু প্রতীক্ষিত এই এক দেশ এক নির্বাচন এক ভোট এক বিল, সেটা যদি পাশ হয়, একেবারে জনমানসে তার কি প্রভাব পড়বে, কতটা সরকারি কোষাগার, সেখানে তো কিছু একটা সুরাহা নিশ্চয়ই হবে। তাহলে এক নজরে শুরুতেই একটা প্রতিবেদনে নজর রাখবো, কি এক দেশ এক ভোট। দেখুন, সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনারের খরচা হয়, সে ভোটের যাবতীয় প্রস্তুতি, তার সুরক্ষার ব্যবস্থা, এবং রাজনৈতিক দলগুলো তারাও খরচা করে। এই সবাইয়ের খরচটা আসে কিন্তু জনগণের কাছ থেকে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে তোলে, আবার তারা শিল্পপতিদের কাছে তোলে, ব্যবসায়ীদের কাছ থেকে তোলে, এবং সরকার ট্যাক্সের মাধ্যম দিয়ে তোলে। এবং এটা যেটা ঘটে যে বারবার যদি নির্বাচন ঘটে, তাহলে কিন্তু খরচের ভার বাড়ে এবং তার ফল কিন্তু মানুষকে ভোগ করতে হয়, জিনিসপত্রের দাম বাড়ে, সবকিছুই। লোকসভা বা বিধানসভা ভোট মানে সাধারণ মানুষের আয়কর থেকে লক্ষ কোটি টাকার খরচ। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ, প্রয়োজনে আধা সামরিক বাহিনীও মোতায়েন। তাই এবার ভোট পরিচালনায় রাজকোষাগার থেকে হওয়া বিপুল খরচকে এক ছাতার তলায় আনতে এক দেশ এক ভোট বিল লোকসভায় পেশ তৃতীয় এনডিএ সরকারের। এই বিল আইনে রূপান্তরিত হলে ৫ বছর অন্তর লোকসভার সঙ্গেই বিধানসভার ভোটগুলোর নির্ঘণ্ট ঘোষিত হবে। এতে বিপুল খরচে রাশ টানা যাবে, থমকে থাকবে না উন্নয়নের কর্মযজ্ঞ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতবর্ষে এর আগে অনেকগুলো নির্বাচন ঘটেছে। আমি ৫২ থেকে ৬৭ তো আমরা দেখেছিলাম একসঙ্গে নির্বাচন ঘটে, লোকসভা বিধানসভার একসঙ্গে নির্বাচন ঘটেছে। এই বিলের স্থানীয় স্তরের প্রশাসনিক ভোট অর্থাৎ পঞ্চায়েত কিংবা পুরভোট নিয়ে দ্বিতীয় ধাপের সুপারিশ কোবিন্দ নেতৃত্বাধীন কমিটির। এই বিল আইনে রূপান্তরিত হলে কি বদল আসবে লোকসভা বিধানসভা ভোট পরিচালনায়? এই আইন চালু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সংসদ ও সমস্ত বিধানসভার মেয়াদ হবে তখন থেকে পরবর্তী ৫ বছর।
যদি কোনো বিধানসভার সময়সীমা সংসদের 5 বছরের সময়সীমার পরে শেষ হওয়ার কথা থাকে, তাহলে সেই বিধানসভারও সময়সীমা একই সঙ্গে শেষ হবে। নির্বাচন কমিশন 5 বছরের এই মেয়াদ শেষ হওয়ার আগে একসঙ্গে সাধারণ নির্বাচন এবং বিধানসভা নির্বাচন করাবে। নির্বাচন কমিশন প্রয়োজন বোধ করলে কোনো বিধানসভার নির্বাচন সাধারণ নির্বাচনের পরে করানোর জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিতে পারে। কিন্তু পরে নির্বাচন হলেও সংশ্লিষ্ট বিধানসভার মেয়াদ সংসদের মেয়াদের সঙ্গে শেষ হবে। যদি সংসদ মধ্যবর্তী কোনো সময় ভেঙে যায়, তাহলে নতুন নির্বাচন করা হবে, যাকে মিড টার্ম ইলেকশন বলা হবে। তবে সেক্ষেত্রে নতুন সংসদের সময়সীমা পূর্বের সংসদের সময়সীমাতেই শেষ হবে। একই নিয়ম লাগু হবে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও। দায়িত্ব আছে পররাষ্ট্র, প্রতিরক্ষা, এইগুলো তো এমন দলকে দিতে হবে যারা দেশকে সুরক্ষিত রাখবে, পররাষ্ট্রটাকে সুরক্ষিত রাখবে। আবার বিধানসভা এমন পার্টিকে ভোট দিতে হবে যারা তাদের অধিকারগুলোকে বজায় রাখবে। হ্যাঁ, সেইগুলো তো মানুষ একেবারেই সচেতন। তাদের কি অ্যামেন্ডমেন্ট আছে, তাদের কি সংসদ রিভিশন আছে, এগুলো তারা বলুক। সেগুলো যদি আনা যায় সেগুলো তো কাজে লাগতে পারে। এবং এই যে ব্যাপারটা যে একটা বিধানসভা শেষ হয়ে গেল, তার টার্মের আগেই ভেঙে গেল বা কিছু হলো, পরবর্তী নির্বাচনটা হবে ওই অল্প সময়ের জন্য। তবে আইনে রূপান্তরিত করার আগে একাধিক সমস্যা এবং প্রতিবন্ধকতার মুখে পড়বে এই বিল। প্রথম প্রতিবন্ধকতাই হলো সংবিধান সংশোধন। দ্বিতীয়ত, আঞ্চলিক দলগুলির চিন্তা হলো আঞ্চলিক সমস্যাগুলিকে তুলে ধরতে পারবেন না। কেন্দ্রীয় ইস্যুগুলি গুরুত্ব পাবে প্রচারে, নির্বাচনী পরিকল্পনাতেও সমস্যা তৈরি হবে। তৃতীয়ত, একই সময় রাজ্য এবং কেন্দ্রের ভোট হলে প্রভাবিত হতে পারেন ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকদের মত, 90 দিন পর্যন্ত মেয়াদ যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির। সংসদের শীতকালীন অধিবেশনের পর এই বিল জেপিসিতে গেলে মার্চ মাস পর্যন্ত গঠিত যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার জন্য সক্রিয় থাকবে এই বিল। কমিটির মেয়াদ পুরোলেই বিলের ভবিষ্যৎ অনিশ্চিত। এখানেই আশঙ্কায় ভুগছেন রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। ক্যালকাটা নিউজ। সানডে এডিটোরিয়ালে আজকে এটা আমাদের বিষয়, মূলত এক দেশ এক ভোট। ইতিমধ্যেই যার জনমত তৈরি করার চেষ্টা করছে অন্তত বিজেপি। কেন্দ্রীয় স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ভবানীপুরেও, সেখানেও কিন্তু তিনি রীতিমতো সেখানে একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে বলে জানা যাচ্ছে, কর্মসূচি রয়েছে। সঙ্গে আগামীকাল উত্তরে যাবেন শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে। একেবারে সেখান থেকেই আমি আজকে আলোচনা শুরু করার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন, রেডি রয়েছেন, রাজনৈতিক নেতা দেবব্রত রায় আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত দা, স্বাগত জানাই আজকের আলোচনায়। আসছি আপনার কাছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়। তন্ময় দা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। এই মুহূর্তে সুস্মিতা দি, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপাতত এই তিনজনকে নিয়ে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল তিনি হয়তো যোগ দিতে পারেন। আমি একেবারে শুরুতেই তন্ময়দার কাছে আসার চেষ্টা করবো। তন্ময়দা, আমরা রীতিমতো দেখতে পাচ্ছি যে দিল্লিতে ভোট পর্ব মিটলো এবং সেখানে মুখ্যমন্ত্রীও পেল দিল্লি, কিন্তু দিল্লির এই বিপুল জয়ের সাফল্যের পর অন্তত একেবারে সরাসরি এ রাজ্য টার্গেট এবং বছর ঘুরে নির্বাচন, সেখানে একেবারে কোমর বেঁধে আধঘাট বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়া এক দেশ এক ভোটকে লক্ষ্য করে কি বলবেন? দেখুন, এটা কিন্তু নতুন কিছু নয়। এর কিন্তু দুর্ভাগ্যবশত যে বিজেপিকে সেই কাজটা করতে হচ্ছে, এগোতে হচ্ছে। কারণ স্বাধীনতার পরে 1952 সালে যখন প্রথম ভোট হয়েছিল, তারপরে 1967 সাল পর্যন্ত আমাদের একসাথেই রাজ্যের নির্বাচন হতো, কেন্দ্রীয় নির্বাচন হতো। 15 বছর হয়েছিল এইভাবে। তারপরে কি হলো যে বিভিন্ন সময়ে একটার পর একটা রাজ্য সরকার ভেঙে যেতে থাকলো, কেন্দ্রীয় সরকারেরও অনেক সময় ইলেকশন এগিয়ে আনা হলো, পিছিয়ে দেওয়া হলো। যেমন আপনি জানেন 1972 পরিবর্তে 71 ইলেকশন হয়েছিল, আবার 76 পরিবর্তে 77 হয়েছিল এমার্জেন্সি। তো এই সবগুলো হওয়ার জন্য যেটা একটা সিনক্রোনাইজেশন ছিল যে রাজ্য এবং কেন্দ্র একসাথে ইলেকশন হবে, সেটা পুরো ভেঙে গেল। তো এরপরে কি হলো আপনি দেখুন যে আজকে 75 বছর স্বাধীনতার পরে হয়েছে, তাহলে 5 বছর পরে পরে ইলেকশন হলে রাজ্যে দেশে হওয়া উচিত ছিল 15টা ইলেকশন। ধরে নেওয়া গেল কখনো হয়তো কেন্দ্র সরকার মেজরিটি নেই, ভেঙে গেছে, বা রাজ্য সরকার ভেঙে গেছে মেজরিটি না থাকার জন্য। তো আরও হয়তো দেখা গেলো 15টা ইলেকশন, তাহলে কত ইলেকশন হতো? 30টা। কিন্তু আপনি যদি দেখেন যে স্বাধীনতার পর থেকে আমাদের এখনো পর্যন্ত 400-র বেশি দেশে শুধু নির্বাচন হয়েছে, নির্বাচন। প্রতি বছরও দেখবেন এখানে 2টো রাজ্য, ওখানে 3টে রাজ্য নির্বাচন। তার ফলে কি হয়, একটা তো আপনারা বললেন পয়সা খরচ,
তাছাড়া গভর্নেন্স, সরকার তো মানুষের জন্য কাজ করবে। সবসময় যদি সরকার ওই পলিটিক্যাল র্যালিতে ব্যস্ত থাকে আর ওই ভোট কীভাবে আসবে তাই চিন্তা করে, তাহলে মানুষের কাজটা কখন করবে? অর্থাৎ সময়। তারপরে আপনি দেখুন এর সাথে হচ্ছে এই যে দেখুন একটা ইলেকশন আসবে আর মডেল কোড অফ কন্ডাক্ট কি হচ্ছে না, নির্বাচনী বিধি মানতে হবে, তখন কোনো কিছু বলা যাবে না, কোনো কিছু অ্যানাউন্স করা যাবে না। তো এতে মানুষের অসুবিধা। এরপরে দেখুন সিকিউরিটি, এই যে বিএসএফ, সিআইএসএফ, এই সমস্ত সিকিউরিটি মোবিলাইজ করতে হয়, তো বারবার ইলেকশন হলে এইগুলো চলতে থাকে। তো অনেকগুলো সুবিধা আছে। সব থেকে বড় কথা যে 1983 সালে যখন এটা উল্টে পাল্টে গেল, তখন নির্বাচন কমিশন তার রিপোর্টে বলেছিল যে আবার একসাথে নির্বাচন করা হোক। 1999 সালে ল কমিশন একই কথা বলেছে যে নির্বাচনটা আবার একসাথে করা হোক। 2014 সালে মোদিজি আমাদের যে বিজেপির সংকল্পপত্র ছিল তাতে বলা হয়েছিল যে আমরা আসলে চেষ্টা করব এক দেশ এক ভোট করতে। সুতরাং এটা আজকে হঠাৎ করে হয়নি। তারপরে মোদিজি ক্ষমতায় এসছেন, উনি 2016 সালে এই প্রস্তাবটা রেখেছেন, কারণ এটা দেশের জন্য ভালো, এটা দেশের ছিল, কিন্তু সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং তার জন্য দায়ী হচ্ছে এই পরিবার কংগ্রেস। মনে রাখবেন, ইন্দিরা গান্ধী 50 বার মতন বিভিন্ন জায়গায় হচ্ছে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করেছেন, সরকারগুলো ভেঙে গিয়েছে একের পর এক। সেই যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে আজকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। আর এর মধ্যে আর কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই। আর বিরোধীদের কথা বলছেন আপনি, দেখুন এই দিল্লিতে যে নির্বাচন হলো তার আগে আমাদের বাজেট পেশ হলো, তো বাজেট তো পেশ হবেই। এবার বাজেটে যেই বলা হলো মধ্যবিত্তের জন্য 12 লাখ পর্যন্ত কর ছাড় দেওয়া হলো, সাথে সাথে এই তৃণমূল বা এই সমস্ত বিরোধী দলগুলো কি বলতে লাগলো, ও দিল্লিতে নির্বাচন আছে বলে করা হয়েছে, দিল্লিতে যদি নির্বাচন না থাকতো তাহলে এটা করতো না। মানে আপনাদের তো বলেই দেওয়া হচ্ছে আপনারা একসাথে নির্বাচন করুন, তাহলে তার ওই সমস্যা থাকে না যে দিল্লির নির্বাচন দেখে করা হয়েছে, এটা তো বলতে পারবেন না আপনারা তখন আর। তো এরা একদিকে বলবে নির্বাচন দেখে করা হচ্ছে সরকার, আবার সরকার যখন বলবে কেন্দ্রীয় সরকার যে একসাথে নির্বাচনটা হয়ে যাক, তার বিরোধিতা করবে। তো এটা একটা দ্বিচারিতা চলছে। বিজেপি সরকার যেটা করার চেষ্টা করছে সেটা পুরোটাই দেশের ভালোর জন্যে। মানুষের পয়সায় নির্বাচনটা হয়, কারোর পকেটের পয়সা হয় না। মানুষের পয়সা খরচ হবে মানুষের উন্নতির স্বার্থে। বারবার নির্বাচন করে সেই পয়সা ওড়ানো যায় না। 2019 সালে শুধু নির্বাচন করতে 60,000 কোটি টাকা খরচ হয়েছে। আর এছাড়া আপনি ছেড়ে দিন রাজ্যগুলো তো নেব। তার মধ্যে কিন্তু এখানে প্রশ্ন, আপনারা বলছেন দেশের ভালো মানুষের ভালো, অর্থাৎ দেশ ও দশের দুটোই ভালো, কিন্তু একেবারে টার্গেট যদি 26 হয়, সেখানে দাঁড়িয়ে পরিষ্কার কথা যে বিজেপি নেতৃত্ব, অন্তত কেন্দ্রীয় নেতৃত্বের কথায় বিজেপি একেবারে টেলিফোনে ময়দানে নামবে, কিন্তু সেই বিজেপি তাদের সংগঠনকেও তো অনেকটা বেশি স্ট্রং হতে হবে। বারবার আপনাদের সংগঠন নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচনের আগে মানে 26-এর আগে অন্তত মানুষের ঘরে ঘরে পৌঁছতে গেলে সেই সংগঠনকে আরো অনেক বেশি স্ট্রং করতে হবে নাকি? দেখুন, এটা আপনি একদমই ঠিক বলেছেন, আমাদের সংগঠনকে আরও সবসময় আমরা চাইবো আরও স্ট্রং হোক, কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে 2019 সাল থেকে যদি দেখেন বিজেপির ভোট শতাংশ 38 থেকে 40%। 2019-এ 38, 2024-এ হচ্ছে 39, মাঝখানে 2021-এ হচ্ছে 2019-এ 40, 2021-এ হচ্ছে 38, 39। তাহলে একটা পার্টি 38 থেকে 40% ভোট পাচ্ছে, যে ভোটে তাদের ক্ষমতায় আসার কথা ছিল। তাহলে সেটা কি কোনো সংগঠন ছাড়া পাওয়া যায়? তাহলে সংগঠন না থাকলে এইভাবে একটার পর একটা নির্বাচনে পাওয়া যায় না। এখন আমাদের রাজ্যে যেটা সমস্যা হয় যে এই হিংসা, এই মারামারি, এই খুন, এর জন্যে হচ্ছে বিরোধী দলের যারা থাকবে তারা সবসময় একটা ভয়ে থাকে। আপনি মনে রাখবেন 2011-এ যখন তৃণমূল ক্ষমতায় এসছে, তৃণমূলের এই সংগঠন ছিল না। তারপরে ক্ষমতায় আসার পরে তাদের এখন হয়েছে এবং তারা এখন গুন্ডামি মাস্তানি করছে, যেটা বামেরা করতো আগে। সুতরাং বিজেপির সংগঠন নেই বলে ভুল হবে। অবশ্যই আমরা আরও বেশি সংগঠনকে শক্তিশালী করব, কিন্তু সংগঠন যেটা আছে সেটাতে আমাদের ক্ষমতায় আসা উচিত ছিল। সংগঠন অবশ্যই আছে, কিন্তু সংগঠনের বাস্তবতা এবং সংগঠনে ঝাঁপিয়ে পড়া সেই যে জায়গাটা, সেইখানটা নিয়ে অন্তত অন্দরেই বারবার একাধিকবার প্রশ্ন ওঠে। সুস্মিতা দি যে কথাটা অন্তত তন্ময় দ্বারাও বলেন, কিন্তু বিষয় হচ্ছে একেবারে যে নির্বাচনকে টার্গেট রেখে এই মুহূর্তে অন্তত বঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল খুব স্বাভাবিক সময়টা হাতে একদম কম, এবং সেই জায়গার দিক থেকে অন্তত এই এক দেশ এক ভোট যার লক্ষ্যে অন্তত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা একবারে মরিয়া প্রয়াস চালাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত এক্ষেত্রে যে আঙুল অন্তত তন্ময় দ্বারা কংগ্রেসের দিকে তুলল, কি বলবেন? দেখুন, তন্ময় দ্বারা আঙ্গুল তো কংগ্রেসের দিকে তুলবে। কংগ্রেসের নাম জপ করতে করতে, ইন্দিরা গান্ধীর নাম জপ করতে করতে রাজীব গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, এই নিয়েই ওনারা থাকবেন। ওনারা ভারতবর্ষের উন্নতির কথা চিন্তা করেন না, ওনারা শুধু এই জব করেই যাচ্ছেন। তা যাই হোক,
এবার আমি বলি তন্ময়দার কথা যেখানে শুরু করেছিলেন আমি সেখান থেকে শুরু করি। 1951 থেকে 1967 তখন যখন এই এক ভোট হতো তখন ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল ফিচার, ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা টোটালটাই, অর্থনৈতিক অবস্থা টোটালটাই একদম ডিফারেন্ট ছিল আজকের ভারতবর্ষ এবং সেদিনের ভারতবর্ষ। সেদিন স্বাধীনতার পরে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থাটা টোটালি ডিফারেন্ট ছিল। সেই পরিপ্রেক্ষিতে এক ভোট হতো। কিন্তু আজকে দাঁড়িয়ে যে ওয়ান নেশন ওয়ান ভোটের কথা বলা হচ্ছে, শুধু ওয়ান নেশন ওয়ান ভোট না, আমি মনে করি সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা থ্রেট। ওরা বলছে ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান ল্যাঙ্গুয়েজ, টোটালটা যেখানে সারা ভারতবর্ষে আমরা একটা কথা বলে আসি, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই টোটাল সমস্ত কিছু এক করে দেওয়ার যে প্রচেষ্টা বিজেপি চালাচ্ছে, এটা বিজেপির একটা ডিক্টেটরশিপের একটা নমুনা মাত্র। এবার কথা হচ্ছে দেখুন, আজকে যদি ওয়ান নেশন ওয়ান ভোট হয়, একটা ভোট মানে লোকসভার ভোট, মানে লোকসভার ভোট, রাজ্যের সরকারের ভোট এবং লোকাল গভর্নমেন্ট বডিজের ইলেকশনগুলো, মানে পঞ্চায়েত ধরুন, মিউনিসিপ্যালিটি ধরুন, কর্পোরেশন বলুন, তার ভোটগুলো, বিভিন্ন ভোটগুলোর বিভিন্ন পার্সপেক্টিভ আছে। লোকাল ইস্যুস দিয়ে লোকাল ভোটগুলো হয়, রাজ্যের ইস্যু দিয়ে বিধানসভা ইলেকশনটা হয় এবং কেন্দ্রীয় ইস্যু দিয়ে লোকসভা ভোটটা হয়। এই পার্সপেক্টিভটাতে কি হবে, যদি আমি একটা ভোট করে দিই কেন্দ্রীয় ইস্যুগুলোই গুরুত্ব পাবে, সেখানে লোকাল ইস্যুগুলো কিন্তু গুরুত্ব পাবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বারংবার ডবল ইঞ্জিন সরকারের যে ডাক, এই ডবল ইঞ্জিন সরকার যাতে 100% ওরা ফুলফিল করতে পারে, তার জন্য বিজেপির এই প্রচেষ্টা। এবং অদ্ভুতভাবে বলতে গেলে আমরা দেখছি বিভিন্নভাবে অর্থনৈতিক বিষয়গুলো দেখাচ্ছে যে জিডিপি গ্রোথ আরো বাড়বে, 1.5% গ্রোথ হবে আমাদের যদি এই ওয়ান নেশন ওয়ান ভোট করা যায়। অর্থনৈতিক খরচাটা কিছুটা হ্রাস পাবে, কোষাগারের জন্য ভালো হবে, কোষাগারের জন্য ভালো হবে। তাহলে কোষাগারের জন্য যখন আদানি আম্বানিরা লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে দেশে ফেরত দিচ্ছে না, যখন ওই বিভিন্ন ব্যবসায়ীরা, গুজরাটি ব্যবসায়ীরা আজকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে বা দেশ ছেড়ে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তারা বিরাজ করছে দেশের মধ্যেই, তাহলে সেই টাকাগুলো ফিরিয়ে আনলে তো অর্থনৈতিক অবস্থা অনেক বেশি চাঙ্গা হতো আমার মনে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমরা দেখলাম কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভা সংশোধন বিল আনলো এবং সেটাকে জেপিসিতে পাঠালো। এই সংশোধন বিল আনতে গেলে এইটা সংবিধানকে পরিবর্তন করতে হবে। ভারতবর্ষের সংবিধানের উপরেই আমরা বারংবার বলছি, আমাদের নেতা রাহুল গান্ধী বলছে, সংবিধানের উপর আঘাত আনার চেষ্টা করছে এই বিজেপি। এই সংবিধানকে কালিমা লেপন করার চেষ্টা করছে, কারণ তারা চায় না, যেটা আরএসএস এর থিম, যেটা আরএসএস এর এম, যে এই সংবিধানকে ধ্বংস করে সংবিধানের জায়গায় মনুসংহিতাকে তারা প্রতিষ্ঠা করবে। এর বিরুদ্ধে কংগ্রেস লড়ছে এবং কংগ্রেস লড়বেও। এবং আজকে আমরা দেখেছি পক্ষে বিপক্ষে ভোট হয়েছে, পক্ষে 269 ভোট পড়েছে, বিপক্ষে 198 ভোট পড়েছে। সুতরাং আজকে যদি বিজেপি মনে করে তার ক্ষমতা বলে তারা এইভাবে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করবে, আমরা সেটা কিছুতেই হতে দেব না। সংবিধানকে ধ্বংস করতে দেব না আমরা। কারণ ওই যে বারংবার বলে না, 60 বছরে 70 বছরে কংগ্রেস দেশের জন্য কি করেছে, কংগ্রেস যা দেশের জন্য করে গেছে তার জন্য আপনারা বলতে পারছেন, তার জন্য আপনারা বলতে পারছেন ডিজিটাল ইন্ডিয়া মিনি ডিজিটাল। আমি আসি তোর মধ্যে, কিন্তু এখানে সুস্মিতাদির কাছে আমি এই কথার প্রেক্ষিতে একটা প্রশ্ন রাখবো, তাহলে তাই যদি হয়, কিন্তু আপাতভাবে যাই হোক, এক দেশ এক ভোট লক্ষ্যে যখন অন্তত বিজেপি ঝাঁপিয়ে পড়তে চলেছে, কিন্তু কংগ্রেস এই রাজ্যে, কারণ অবশ্যই তারাও তো ভোটে পার্টিসিপেট করবে এবং সেখানে দাঁড়িয়ে তারা কোন এজেন্ডা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। দেখুন, বাংলায় দুর্নীতি, সন্ত্রাস, আরে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, সুভাষ বোসের বাড়ির সামনে গিয়ে বলছে সুভাষদাকে সিন্ডিকেটের লড়াই, আজকে এই যে লড়াই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখুন বিজেপির যে কালকে দেখছিলাম মন্ডল সভাপতি নির্বাচনে একে অপরকে মারামারি, ধরাধরি, পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিসে তালা দিয়ে পোস্টার মেরে দিচ্ছে। যেমনিভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল, তেমনিভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। এইবার ওই যে বললেন না,
আমি আমাদের বিজেপি মুখপাত্রকে একটা কথা বলতে চাই যে বিজেপি সংগঠনই বলছে যদি হয় তাহলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যদি প্রকট হচ্ছে, তাদের সংগঠন যদি দুর্বল হচ্ছে, তারা মানুষের কাছে কতটা পৌঁছতে পারবে সেটা বিজেপি ভালো বলতে পারবে আমার থেকে ভালো। কিন্তু তাহলে কংগ্রেসকে এই জায়গাটা দখল করবে না কেন? কংগ্রেস জায়গাটা দখল করবে না কে বলো? কংগ্রেসের ভোটে পার্টিসিপেট করবে, কংগ্রেস ভোটে পার্টিসিপেট করবে এবং কংগ্রেসের সেখানে লড়াইটা উভয় পক্ষের সাথে থাকবে, বিজেপির সাথেও থাকবে, তৃণমূলের সাথেও থাকবে। তার কারণ হচ্ছে বামেরা তো ক্ষমতাই নেই। আমার কেন্দ্রে যারা সরকারে ক্ষমতায় আছে এবং রাজ্যে যারা ক্ষমতায় আছে, এই যে একটা তুমি এই কথাটা বললে বলে আমি কথাটা বলছি, আমার ওপেন অন এয়ার এটা বলা ঠিক না, কিন্তু যখন বিরোধী দলনেতা বলতে পারছে আমারও বলতে কোনো সংকোচ নেই। আজকে ওপেন ভাবে বিরোধী দলনেতা বলছে মোল্লা মোল্লা করে কোনো একটি সম্প্রদায়ের লোককে চিহ্নিত করছেন এবং তিনি বলছেন আমি হিন্দু ধর্ম পেয়ে ইলেক্টেড হয়ে হিন্দু ধর্মের ভোট পেয়ে ইলেক্টেড হয়ে এসেছি, আমার হিন্দু ধর্মের ভোট হলেই হবে 5% হিন্দু ধর্মের ভোট বাড়াবো, আমরা এমনি জিতে যাব। তাই হিন্দু ধর্মের ভোটটাকে কনসোলিডেট করার জন্য তিনি এখন ময়দানে নেমেছেন। আমরা কি এই হিন্দু মুসলিম ভেদাভেদ করে এই বাইনারি ভিশনটা তৈরি করছে বলেই তো তাদের আজকে সংগঠন নেই, বলেও তাদের আজকে বুথ লেভেলে কর্মী নেই, এজেন্ট দিতে পারে না। আবারও আসছি দেবব্রতদার কাছে, আমি আসছি, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে আলোচনায় আমি শুরুতে বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল যোগ দেবেন, মাফ করবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াই যোগ দিয়েছেন আলোচনায়। জন্টু, তাকে স্বাগত জানাবো। জন্টু তো অবশ্যই একটু সঙ্গে থাকার কথা বলছি। নমস্কার, সঙ্গে থাকার আমি একটু দেবব্রতদার কাছে একটু উত্তরটা নিয়ে তারপর আমি আপনার কাছে আসি। দেবব্রতদা, খুব স্বাভাবিকভাবেই একটা যে সম্মেলন, অন্তত 27তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে, কিন্তু খুব সত্যি করে বলতে গেলে সময়টা অন্তত সিপিএম এর জন্য খুব একটা যেরকমটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভালো তো নয়, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে সিপিএম যখন তারা সংগঠনকে মজবুত করার কথা বলছে, বিজেপি তারা এক দেশ এক ভোট নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা বলছে, অন্তত কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একেবারে যে দুর্নীতির তীরে একেবারে বিদ্ধ করা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গা দিক থেকে শাসকের বা তাদের তো মরিয়া প্রচেষ্টা, কারণ সময়টা কম বেশি তাদেরও নেই হাতে। দেখুন, শাসকের কথা যদি বলেন, এখানে পাহারাদার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 365 দিন মানুষের জন্য কাজ করেন এবং বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে 12 কোটি মানুষের দরজায় পৌঁছে দিয়ে আসেন এবং সেই প্রকল্পগুলো আমরা ভারতবর্ষে দেখি, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো কপি করে এবং সেগুলো বিদেশেও পুরস্কৃত হয়। সেই কাজের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি ভারতবর্ষে যে দফায় ভোট হোক না কেন, কিন্তু আমরা যেটা মনে করি, আমরা বহুত্ববাদে বিশ্বাসী। ভারত গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকটা যুক্তরাষ্ট্রে, আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা স্টেটকে নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা রয়েছে, সংবিধান আমাদের সেটা দিয়েছে। এই যে বলছেন এক দেশ এক ভোট, তার জন্য প্রথমত দরকার সংবিধান পরিবর্তন করতে হবে। বিজেপি এটা বারে বারে চেষ্টা করেছে, ওই যে আপকে বার 400 বার অমুক তমুক বলে তারা সবসময় একটা আগ্রাসী মনোভাব থেকে চাপিয়ে দেয়। এক খাদ্য, এক বাসস্থান, এক বস্ত্র, এক ভাষা, এক ধর্ম, এই একাত্মবাদকে ভারতবর্ষে হয় না, কারণ ভারতবর্ষ বহুত্ববাদে বিশ্বাসী। আপনি যদি এই 50 কিলোমিটার 100 কিলোমিটার পরে যান, খাদ্য বদলে যাবে, তাদের ভাষা বদলে যাবে, তাদের পরিধান বদলে যাবে, পরিচ্ছদ বদলে যাবে। ভারতবর্ষতে এরকম বহু ওই যে বিবিধের মাঝে থাকা মিলনমন, এইভাবে আমরা দেশটা এইভাবে চলছে, আমরা এইভাবে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, আমরা বহুত্ববাদে বিশ্বাসী। কিন্তু বিজেপি এই একাত্ম কারণ থাকবে না কেন? এদের বিশেষত স্বাধীনতা সংগ্রামে আপনারা যদি দেখেন, এদের বিশেষ ভূমিকা ছিল না। এদের বন্ধু যে RSS যারা ছিল, তাদের যদি আরে বলছি তো, শেষ করতে দেবেন না, আরে বলছি তো, সব আসছি, এত কষ্ট করছেন কেন? ব্যথা কেন লাগছে আপনাদের? এই শুরু লাজাতে শুরু করে দিলেন। এই তো যেই স্বাধীনতার কথা বলো, তুমি অন্যদিকে বলছো কেন? আপনি লাজনাড়া শুরু করে দেবেন, কারণ আপনাদের ভূমিকা আসন সংখ্যা 2 সমান, থাকে না আসন সংখ্যা 0, আপনাদের স্বাধীনতা সংখ্যা 0, এখন আপনি 0 বাজি কাটমানি নিয়ে বলতে পারেন। শুরু করুন। শুনুন, মানুষ তো দেখছে। দেখুন, আপনারা চাপিয়ে দেওয়ার রাজনীতি, এক ভাষা চাপিয়ে দাও, হিন্দুত্ববাদ, হিন্দিবাদ এ করো, হিন্দি ভাষা চাপিয়ে দাও। কেন ভাই? এখানে লোকাল রাজনৈতিক দলগুলো তাদের নির্দিষ্ট ইস্যু আছে, ইস্যু নিয়ে তারা লড়াই করতে যায়। তোমরা এক দেশ এক ভোট করবে, তোমাদের ইস্যু একটা, প্রত্যেকটা ভোটে সুমিয়া যেটা বলছিল নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে হয়। রাজ্যেরও তো একটা নির্দিষ্ট ইস্যু থাকে, ইস্যুর আগে তোমরা সংবিধান পরিবর্তন করে আনো, প্রত্যেকটা স্টেপ আছে।
জনপ্রতিনিধিত্ব আইনটা তোমাকে পরিবর্তন করতে হবে, সংসদের না নিশ্চয়ই করো না, মুখে মারি তো। একটা খুব স্পেসিফিক প্রশ্ন নিয়ে তারপর আমি বিরতিতে যাবো, কিন্তু উত্তরটা আমার জানাটা খুব প্রয়োজন রয়েছে। যখন প্রত্যেকের দিকে কালা ছোড়াছুড়ি করছে এবং বিজেপির সংগঠন দুর্বল, কংগ্রেস বলছে অন্তত কোথায় কাউকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখান থেকে আমার প্রশ্ন, শাসককে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে নাকাল হতে হচ্ছে, বীরভূম নিয়ে আমি আসছি, বীরভূম নিয়ে অনেক কথা বলা রয়েছে, শাসক কি খুব একটা স্বস্তিতে আছে? আমি ছোট্ট একটা কথা, বিজেপির জন্য বিজেপি নিজের যথেষ্ট। বিজেপির কে মদ খেয়ে লাফালাফি করছে, গড়াগড়ি দিচ্ছে, বিজেপির লোকই পোস্ট করে বলে দিচ্ছে কোথায় কে চাকরি ট্রেড দুর্নীতিতে আছে, বিজেপির লোকই বলে দিচ্ছে রিটেডকে অ্যারেস্ট করতে হবে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বুক দেখাতে কি এরা এসে নিজের সামলাতে ভোট পেরিয়ে যাবে। মমতা ব্যানার্জি পাহারাদার হয়ে কাজ করছে, বাংলার মানুষ দেখছে, নির্দিষ্ট সময় ঠিক 50% উপর ভোট পেয়ে 250-এর উপর সিট পেয়ে নিজের লড়াইটা লড়ে নিন। কিন্তু সেই বীরভূম কি তাহলে আতশ কাছে তলায় নেই? সেই বীরভূম কি তাহলে আতশ কাছে তলায় নেই? কি হচ্ছে বীরভূমে? কি হচ্ছে বীরভূমে? কি হচ্ছে অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর কি হচ্ছে? দলে তৃণমূল কংগ্রেস, এখানে নেত্রী মমতা ব্যানার্জি, তারপর আর কিছু নেই, তারপর কিছু নেই। মমতা ব্যানার্জির বক্তব্য পিরামিডের উপর থেকে সবাই মেনে চলে, এরপর কোনো কথা নেই। মমতা ব্যানার্জির বক্তব্যই বেদবাক্য। তাহলে আজ নতুন করে বীরভূম অশান্ত কেন? দেখুন, দল বড় হলে কি হলো, 2 বছর পর কি এমন হলো? দল বড় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, তারা একটা বীরভূম নিয়ে বলছেন দেবব্রত দা, বীরভূম নিয়ে বলছেন, এটা যে কোনো জেলা নয়, হেলাফেলা করার মতো কোনো জেলা নয়। তিনি নির্দিষ্টভাবে তিনি রিয়াক্ট করেন, নিজের দলের লক্ষ্যেও রিয়াক্ট করেন না, তিনি যে দপ্তরের মন্ত্রী সেই দলের সেখানেও রিয়াক্ট করেন না। বীরভূমের মাটিতে দেবব্রত দা, বীরভূমের মাটিতে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, মানে কারোর একটা বাচ্চা ছেলের অজানা নয়, আমরা ছবি দেখেছি, আরো একবার দেখাই, কিন্তু সেই বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্বে শাসকেরই নেতা কর্মী মরছে, মানে এটাকে খুব আপনি লাইট ভাবে নিচ্ছেন? কখনোই লাইট ভাবে নেওয়া হচ্ছে। দেখুন, আবার বলছি, দল বড় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের কর্মী লোকজন ঢুকে পড়ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ধর্ষকদের বলে বিজেপিকে ভোট দাও, নতুন করে বলার দরকার নেই। শুনুন, আপনারা নিজেদের মারামারি সামলান, তার মধ্যে আমরা ভোট করে নিয়ে চলে আসবো। নিজের মারামারি সামলে সভাপতি দিতে পারে না, একটা দলের সেই যোগ্যতাটা নেই। একটা চোরটা কোথা থেকে তৃণমূল থেকে গেল, সেই শুভেন্দু অধিকারী, তাদের রক্ষী কমিটি আছে এবং সবচেয়ে বড় তিনটে স্তর, এবং আপনি বলছেন দল বড় হওয়া নিঃসন্দেহে দলের জন্য মঙ্গল, খুব ভালো কথা, কিন্তু দল যত বড় হবে তার মানে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হবে, সেখানে অশান্তি, রক্তারক্তি, খেয়েই এটা মেটানোর জন্য একটা কমিটি রয়েছে। দেখুন, থালাবাড়ি থাকলে টুকটাক। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, আমি শেষ কথা, বিধানসভায় দাঁড়িয়ে তিনি একই কথা বলছেন, কিন্তু তারপরে কে মানছে? অবশ্যই মানছে, অবশ্যই। বীরভূমের আয়না দেখে কি মানছে? শোনো, একটা কথা শোনো, মালদায় তুমি দেখেছো যে তৃণমূলের নেতাকে তাড়া করে গিয়ে গুলি করে মারছে, মানুষ দেখতে পাচ্ছে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায়। আমরা কি দেখছি কোথায় কে জেলে যাবে সেটা বিজেপির লোকে ঠিক করে দিচ্ছে, কোথায় মদ খেয়ে কোথায় কে গড়াগড়ি দিচ্ছে বিজেপির পোস্ট থেকে বলা হচ্ছে, এইগুলো হচ্ছে। দরকারও নেই। শুনুন, আপনি যে বিষয়ে ওরা হচ্ছে এই সমস্ত আলোচনা বলছি তো, লোকসভা ভোট বা বিধানসভা ভোট মানে যেখানে সাধারণ মানুষের জন্য তাদের হিতার্থে ভোট, কিন্তু সাধারণ মানুষের আয়কর থেকে লক্ষ লক্ষ কোটি টাকা অন্তত সেই টাকার যে খরচ, এবং শুধু তাই নয় যে এই যে বিল, অন্তত এক দেশ এক নির্বাচন হলে আখেরে কতটা লাভ হবে, এবং শুধু তাই নয়, একদিকে যেরকম সংগঠনকে মজবুত করার কথা বলছে কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপিকে ঝাঁপিয়ে পড়তে হবে, বিশেষ করে যে ওয়ার্ডগুলিতে যে পঞ্চায়েত স্তরে সেখানে একেবারে নিজস্ব জনপ্রতিনিধি রয়েছে, সেখানেই মূলত সংগঠনকে মজবুত করার পাশাপাশি এক দেশ এক নির্বাচন নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। একেবারে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে, টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। অবশ্যই আমি প্রত্যেকের কাছে আসবো, এই মুহূর্তে ঝন্টুদার কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করবো। ঝন্টুদা, মূলত এই যে পরিস্থিতি, এক দেশ এক নির্বাচন, এটা আইন হলে মূলত কি কি বিষয় হবে, কিন্তু বিষয় হচ্ছে একেবারে একটা এজেন্ডা ঠিক করে দেওয়া হচ্ছে। একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল তিনি রীতিমতো আজ কোথায় সভা করবেন, একেবারে মমতার বিধানসভা ক্ষেত্র যেখানে ভবানীপুরে, সেই সভা করবেন, আগামীকাল উত্তরে যাবে শিলিগুড়ি। আমি উত্তরের দিকে অবশ্যই নজর রাখার চেষ্টা করবো, কিন্তু কি মনে করছেন সামগ্রিক এই ছবিটা, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন, ঝাঁপিয়ে পড়ার কথা বলছে, একটা টার্গেট সেট একেবারে বিধানসভা নির্বাচন? না, এক দেশ এক ভোট নিয়ে তো আলোচনাটা আজকে, তো মাঝখানে ভাবছিলাম যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে আলোচনা কিনা, আমি একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম, সরি।
অনেক পরে প্রোগ্রামে ঢুকেছি। আচ্ছা, যদি এক দেশ এক ভোট নিয়ে আলোচনাটা হয়, তার কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা প্রত্যেকটা দলের করার কথা। খেয়াল রাখতে হবে স্বাধীনতার পরে পরপর 4টি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে সময় ভারতবর্ষের 200 বছরের পরাধীনতার মানসিকতার থেকে মানুষ তখনও বেরোতে পারেনি, সেই সময় মানুষকে গণতন্ত্রের পাঠ দেওয়ার জন্য পরপর 52, 57 পরপর নির্বাচনগুলো কিন্তু হয়েছে লোকসভা এবং বিধানসভা যৌথভাবে। কোনো ডকুমেন্টস অন্তত আমার কাছে নেই, অন্তত দেবব্রত বাবু প্রচুর পড়াশোনা করেন, আমি দেবব্রত বাবুকেই কেন বলছি, উনি রাজ্যের শাসক দলের মুখপাত্র এবং অসম্ভব পড়াশোনা করে চ্যানেলে বলতে আসেন। আমরা পলিটিক্যাল হিস্ট্রি যেগুলো আছে ভারতবর্ষের পরবর্তীকালে, তাতে কোথাও লেখা হয়নি যে ভারত সরকার কেন এক দেশ এক ভোট, অর্থাৎ লোকসভা এবং বিধানসভা একসাথে পরপর 4টে হওয়ার পরে কেন শিফট হয়ে গেল, প্যারাডাইম শিফটটা কেন হলো। বাস্তবে যে কারণে এক দেশ এক ভোটের এই কন্টিনিউয়াস ধারাটা হয়তো এখনো আমরা এটা নিয়ে আলোচনা করতাম না, কারণ এই ধারাটা ভারতবর্ষে কন্টিনিউয়াস থাকতো যদি না কংগ্রেস ডেকে ডেকে প্রিম্যাচুরলি বিভিন্ন রাজ্যগুলোকে ফেলে দিত 356 ধারা জারি করে, যেটা দেবব্রত বাবুও অন্তত পলিটিক্যাল হিস্ট্রিতে পড়েছে, যে ডেকে ডেকে ইয়ে করা, যা আমার বিপক্ষের সরকার ফেলে দিলাম। আমি একদম স্পেসিফিক বলছি, রাজ্যেও তো একটা সরকার ছিল তখন, অকংগ্রেসি সরকার, ডেকে ডেকে ফেলে দেওয়া। এর ফলে কি হচ্ছে, এই কন্টিনিউয়াস ধারাটা কিন্তু বিগড়ে গেল। অর্থাৎ কখন যে আমরা কোন রকম সরকারি পলিসির বাইরে গিয়ে, মনে রাখতে হবে কংগ্রেসের কিন্তু পলিসি অন্তত পলিটিক্যাল হিস্ট্রিতে কোথাও নেই যে কংগ্রেস অসুবিধার কারণে এক দেশ এক ভোটটাকে থেকে শিফট করে গেছে। এই যে সংস্কৃতির কথা আসছে, খাদ্যর কথা আসছে, সবকিছু আছে বৈচিত্র্য। আমি আপনাকে অন্তত 4টে দেশ দেখাতে পারি যাদের বৈচিত্র্য অলমোস্ট ভারতের মতনই, তারপরেও তারা কিন্তু ইউনিফাইড ইলেকশন পলিসিটাকে কন্ট্রোল করে, ইউনিফাইড ইলেকশন ভাবে এগোয়। আমি বলছি ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে যাদের শর্মিষ্ঠা, যাদের ভাষা, সংস্কৃতির, খাদ্য রুচির এত তফাৎ, বৈচিত্র্য, তারা এক দেশ এক ভোট শুধু নয়, আমাদের তো এখানে পলিসি আসছে বিধানসভা লোকসভা একসাথে করানো হবে, ওইসব দেশে মিউনিসিপাল কর্পোরেশনে ভোটটাও একসাথে করানো হয়, মানে একদিনে 5 বছর অন্তর, 4 বছর অন্তর একটা ইস্টার্ন সানডেতে পুরো ভোটটা হয়। এটা অলিখিত এবং সব দল মানে। তার কারণ এখানে একটা ইকোনমিক্যাল সেভহুডের ব্যাপারটা থাকে। এই যে বলছিলে 2024-এর নির্বাচনে আমরা যে খরচা করেছি, এবং আমি হিসাবটা দেখছিলাম 24-এর পরে সাকসেসিভ কতগুলো রাজ্যে উপনির্বাচন, বিধানসভা, এই যে কন্টিনিউয়াস ধারাতে আমাদের সারা বছর ভোট হয়, তাতে যে ইকোনমিক্যাল পার্টটা যায়, আমি বলছি ওয়েস্টেজ অফ দ্য মানি, সেটা বাংলাদেশের এক বছরের বাজেটের 3 গুণ। আমি তোমাকে হিসাব দেখাচ্ছি, ছোট ছোট ল্যাটিন আমেরিকা ছেড়ে দিলাম। আর দ্বিতীয় যে কারণে এই ভোটগুলো কন্টিনিউয়াস ধারাতে হওয়ার ফলে সরকারি কাজগুলো আটকে যায়, এগুলো তো আছে। কিন্তু সমস্যা যেটা, এটা গেল আমি পজিটিভ পার্টটা বলছি, নেগেটিভ পার্টটা শর্মিষ্ঠা আছে একদম। অফকোর্স এখানে প্যানেলে যারা আছেন, দেবব্রত বাবু ভালো কথা বলেছেন, সুস্মিতা দি খুব প্রিয় আমার একজন বক্তা, তিনিও ঠিক বলেছেন যে সরকার প্রথম কথাই ওয়ান নেশন ওয়ান ভোটটাকে যদি আবার ধারাবাহিক করতে চায়, আমি বলছি চালু করা নয়, কথাটা ভুল, ধারাবাহিক করা। যে 4 বছর পর পর হয়ে যাওয়ার পরে মাঝখানে কোনো এক অজানা কারণে, এখনো পর্যন্ত আমরা জানি না কি কারণে বন্ধ হয়েছিল, আবার ধারাবাহিক করতে গেলে যে ধরনের টার্গেটিং গুলোকে করতে চেঞ্জ করতে হবে। যেমন আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি, এক দেশ এক ভোটে হলে কিন্তু ছোট দলগুলো ভ্যানিশ হয়ে যাওয়ার ভয় থাকবে, ছোট দলগুলো বড় দলগুলোর সাথে বাজেটে পেরে উঠবে না। একদিনে ভোট হলে পরে যেটা সবচেয়ে বড় জিনিস হবে, যে আমরা পরিসংখ্যান বলছিলাম যে এক দেশ এক ভোটে একই ইস্যুতে ভোট হলে 77% চান্স থাকবে বৃহত্তম দলগুলো জিতে আসার, ছোট দলগুলো অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এটা দ্বিতীয়, যে বিপুল অর্থের পরিকাঠামো, আমি তোমাকে বলি 2019-এ শুধু 25 লক্ষ ইভিএম লেগেছিল এবং 25 লাখ ভিভিপ্যাট। এটা তাহলে একদম এক কথায় বলবে, এটাই কি বিজেপি চাইছে? আমি এক কথাই বলে দিই, দেখো কি চাইছে না চাইছে বিজেপি ক্লিয়ার করবে এবং পরবর্তীকালে সেটা প্রকাশিত হবে। সেটা তো আমি অন্তর্যামী নই, বা আমি সেই আইআইটি বাবাও নই যে ভারত জিতবে না পাকিস্তান জিতবে, আগে বলে দিচ্ছি। আমি বলছি আমাদের একটা প্রিজাম্পশন, সরকার যদি সব দলকে কনফিডেন্সে নিয়ে, দেখো এক দেশ এক ভোট করতেই হবে। আজকে র্যাপিড ফায়ার এই যুগে, যেখানে এখন আমাদের চলছে, মানে এই যে কি বলে এটাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ,
সেখানে এত ভোট করা সম্ভব নয়, আমাদের করতে হবে। কিন্তু সব দল যাতে সিকিউর হয়, বিশেষ করে আঞ্চলিক দলগুলোর স্বার্থ যেখানে বিঘ্নিত হবে না, ইকোনমিক্যালি তারা যেন বেনিফিটেড পায়, এবং সম্পূর্ণ পরিকাঠামোকে দেখে নিয়ে সংবিধানের 83, 85, 127, 174, 356 ধারাগুলোকে সুন্দর করে চেঞ্জ করে সবাইকে কনফিডেন্সে নিয়ে শাসক দলকে এগোতে হবে। যেই শাসক এটাকে চেঞ্জ করুক, আমি বলছি চেঞ্জ কিন্তু করতে হবে, কারণ কোনো দেশে এইরকম বিচ্ছিন্ন সারা বছর ভোট হয় না, এতে মানুষের টাকা সময় দুটোই নষ্ট হয়। বেশ, জনতার সঙ্গে তখন আমি তন্ময়দার কাছে আসি। তন্ময়দা, আমরা অনেকগুলো নির্বাচন দেখলাম যেখানে এটা ডেফিনেটলি যে বিজেপির বিধায়ক আসন সংখ্যা বেড়েছে, ভোট পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু তারপরও আপনাদের হাতে একাধিক ইস্যু আছে, একাধিক ইস্যু নিয়ে অন্তত আপনারা মাঠে ময়দানে লড়ছেন, কিন্তু তারপরও কোথাও দেখা যাচ্ছে অন্তত 26-এর আগে যেভাবে অন্তত এই এজেন্ডা নিয়ে অন্তত এখন ঝাঁপানোর কথা বলছে অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব খুব স্বাভাবিকভাবে 26-এর আগে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে সংগঠনের কথা সেটাও কিন্তু নেতৃত্ব এড়িয়ে যাচ্ছে না। সংগঠন এবং এক দেশ এক নির্বাচন নিয়ে এই দুটোকে এজেন্ডা করে অন্তত মানুষের কাছে পৌঁছানো, তাহলে আজ পর্যন্ত যেভাবে নেতৃত্ব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, কোথাও কি মনে হচ্ছে সেখানে কোথাও একটা অস্পষ্টতা ছিল, বা আগামীতে নির্বাচনে এটা এই ইস্যুকে কেন্দ্র করে যাওয়া আরো অনেক বেশি টাফ হবে? তন্ময়দা, না, দেখুন, এটা হচ্ছে এই যে আমরা এক দেশ এক ভোট বলছি, তো এই যে সুস্মিতাদি বলছেন যে আমাদের নাকি ভৌগোলিক এবং আর্থসামাজিক নাকি তখন নাকি অন্যরকম ছিল, তো ভৌগোলিক তো কোনো পরিবর্তন হয়নি। এবার আর্থসামাজিক কি হয়েছে, আমরা একটুখানি আর্থিকভাবে বেশি বেটার হয়েছি, তার মানে কি আমরা মানুষের জন্য খরচ না করে পয়সাগুলো ওড়াবো নির্বাচন করে করে? আচ্ছা, তারপরে দেখুন উনি বলছেন সংবিধানের নাকি আঘাত লাগছে, তাহলে কোন সংবিধান মেনে যে প্রতিবারে স্টেট অ্যান্ড সেন্ট্রাল ইলেকশন হতো 1967 পর্যন্ত, তাহলে সেটা সংবিধান মেনেই হতো। আচ্ছা, তারপরে দেখুন হচ্ছে উনি যেটা বলছেন যে এই যে ঝন্টুবাবু বললেন যে আরো অন্য অন্য দেশে হয়, এটা ঠিক বলেছেন। এই সাউথ আফ্রিকা, এই সুইডেন, এই ইউকে, এগুলোতে সমস্ত সব একসাথে ইলেকশন হয়। এই পরে কথা বলবো না, পরে কথা বলবো। ভারত এই দেখো তৃণমূলে বসে সবথেকে বৃহত্তম গণতন্ত্র, বলার নেই, বলার নেই, বলার নেই। আচ্ছা, তোমার সময় বলবে এখন চুপ করো না প্লিজ। বৃহত্তম গণতন্ত্র শর্মিষ্ঠা, তুমি থামাবে কি? ওকে, না একদম আমি আসবো তন্ময়দা বলুন। আচ্ছা, তারপরে এই যে আমি একটা ঝন্টুবাবু কথা বলবো যে এই যে বাজেট নিয়ে উনি বললেন যে বাজেটে মনে রাখবেন যে এক দেশ এক ভোট হলে ছোট পার্টিগুলোর সুবিধা, কারণ বারে বারে ইলেকশন হলে তাদের খরচটা অনেক বেড়ে যায় এবং সেইখানে রাজনৈতিক দুর্নীতিটা শুরু হয়। এই যে আমরা পশ্চিমবঙ্গে শুনি 75%, 25%, এই 75% থেকে কিছুটা পয়সা পার্টি ফান্ডে যায়, কারণ না হলে তো পার্টি চালাতে পারবে না। তো এইগুলো কিন্তু শুধু তৃণমূল শুধু নয়, অন্য অন্য জায়গাতেও, এবং বাজেটে তাদের কম পয়সা খরচ হবে যদি একবারে ভোটটা হয়ে যায়। এই যে তুমি কি করতে আসছো? আপনি ইলেকট্রাল বন্ডে টাকা নেবেন আর অন্য লোককে কটূক্তি করবেন, এটা হয় না। আরে এই তো মুশকিল, ইলেকট্রাল বললে খেপে যান, স্বাধীনতা সংগ্রাম বললে খেপে যান, তুমি এখন তোমার সময় বলো না, অদ্ভুত কথা, তোমার সময় খেপে যান কেন? শর্মিষ্ঠা, তুমি তোমার সময় বলো না। নিশ্চয়ই। এবার আমি আরেকটা কথা বলি যে সুস্মিতা দিয়ে একটা বোধহয় ভুল ধারণা আছে। এক দেশ এক ভোট মানে নয় পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি একসাথে হবে, তাতে বলা হয়েছে স্টেট অ্যান্ড সেন্ট্রাল একসাথে হবে, তার 100 দিনের মধ্যে, মানে ধরুন 3 মাস পরে সেটা হবে, তো সেই ইস্যুগুলো আলাদা করে বলা যাবে। এবার ঝন্টুবাবুর ক্ষেত্রে একটা বলি যে উনি যে বললেন যে ছোট দলগুলো সেক্ষেত্রে ইস্যুগুলো একরকম হয়ে যেতে পারে। দেখুন, স্বাধীনতার সময় আমাদের দেশে লিটারেসি রেট ছিল, মানুষের শিক্ষকতার হার ছিল 12%, এখন সেটা হয়েছে প্রায় 80%। অনেক বেশি মানুষ এখন শিক্ষিত। এবার আপনি বলুন তার কোনো প্রমাণ আছে? একটা পয়েন্ট বলতে হবে আমাকে। 2000 এই দেখুন উড়িষ্যাতে এখনো পর্যন্ত রাজ্য এবং কেন্দ্র নির্বাচন একসাথে হয়। 2019-এ উড়িষ্যার নির্বাচনে দেখা গেছে একই বুথে রাজ্যের ইলেকশনে বিজেডি বেশি ভোট পেয়েছে আর কেন্দ্রে বিজেপি কম বেশি ভোট পেয়েছে। তাহলে ভোটাররা আলাদা করতে পারে, ভোটাররা একই সাথে ভোট দিয়েছে, কিন্তু কেন্দ্রে দিয়েছে বিজেপিকে ভোট, রাজ্যে দিয়েছে বিজেডিকে ভোট, এবং সেখানে এখনো পর্যন্ত একই সাথে ভোট হয়। সুতরাং এরকম নয়, হয় না। এবং প্রতিটা এই ছোট ছোট দল বলা হচ্ছে, এরা তো সুযোগও পাবে প্রচার করার, এবং মানুষ প্রমাণ করেছে তারা বুঝতে পারে আলাদাটা। আপনি দেখেছেন রাজস্থানে এক হচ্ছে 2019-এ বিষয়টা হচ্ছে এই যে তন্ময়দা কতগুলো বিষয়কে তুলে ধরলো, আমার কথাগুলোর উত্তর দিল, ভালো উত্তর দিয়েছে। কিন্তু আমি শুধু তন্ময়দাকে জানতে চাই, তন্ময়দা আপনারা দেশের জন্য এত কিছু ভাবছেন, অথচ আপনারা যখন মেহুল চোকসি
ললিত মোদি, নীরব মোদিরা টাকা নিয়ে পালিয়ে সব টাকা যাচ্ছে, ফেরত চলে এসছে। যখন টাকা নিয়ে মানুষগুলো একটু জেলে আছে, হিসাবটা সব দেখান টাকা না, ফেরত সুবিধা একটু নেই। হিসাবটা দেখান। কেননা বলছে, এবং আপনারা এখনো যখন পর্যন্ত ক্ষমতায় এসেছিলেন, অগাস্টা ওয়েটল্যান্ডস আমি কিন্তু ক্যাম্পেইন আপনার এখনো বলার সময় সাধারণ মানুষের ঘরে ঘরে 15 লক্ষ টাকা এখনো পৌঁছায়নি। বলেছি আমি জেনে নিই। সুপ্রিম আমি কোর্টে কিন্তু আপনার বলার সময় কোনো কথা বলিনি। হলফনামা দিয়ে Let বলেছে me finish. আমাকে শেষ করতে বেশ, দিন। তন্ময়দা, আমরা একটু সুস্মিতা দিকে বলতে শুনি, একটু শুনি। সুস্মিতা দি, প্লিজ। এবার বিষয়টা হচ্ছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম ইলেকটোরাল বন্ডে সবচেয়ে বেশি টাকা কিন্তু আপনারাই পেয়েছেন, না, আপনাদের কোনো এবং কমিশন আপনাদের না, scam ছিল একটা সেই আগে। শ্বেতপত্রটা যদি আপনারা প্রকাশ করতেন তাহলে খুব ভালো তা হতো। কংগ্রেস কোনো আর পিএম কেয়ারের টাকাগুলো কোথায় গেল সেই হিসাবটাও তার যদি জন্য একটা audit হয়ে গেছে। শ্বেতপত্রে প্রকাশ করতেন, তার জন্য audit হয়ে গেছে। অডিট রিপোর্টটা মানুষের কাছে একটা শ্বেতপত্র প্রকাশ করলে খুব ভালো তার হতো। অডিট হয়ে গেছে। তা যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে এই অর্থনৈতিক চিন্তাভাবনায় ঝন্টুদার সাথে আমি একটা কথা একদম সহমত, যে আজকে যদি ওয়ান নেশন ওয়ান ভোট হয় তাহলে কিন্তু ছোট ছোট যে আঞ্চলিক দলগুলো আছে এগুলো কিন্তু সংকটে পড়বে। তার কারণ হচ্ছে এই ছোট ছোট আঞ্চলিক দলের যে পার্সপেক্টিভে তারা বিধানসভা ভোটটাতে লড়ে, আমার আলোচনা এক দেশ এক ভোট হলে কি হবে তা নয়, কিন্তু এই এজেন্ডাকে সামনে লক্ষ্য রেখে বিজেপি এই মুহূর্তে ময়দানে ঝাঁপাচ্ছে। বাকিরা কি করবে? বাকিরা কি করবে? বাকিরা তো এর বিরোধিতা করছে। টার্গেট 26, বাকিরা তো বিরোধিতা করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টার্গেট 26 মানে সুস্মিতা দি, এটা যদি বিজেপির বা গেরুয়ার যদি নিজস্ব কৌশল হয় তাহলে আমার মনে হয় না কংগ্রেসের এখনই সময়, এবং সদ্য আপনাদের প্রদেশ সভাপতিও বদল হয়েছে, একেবারে নতুন নেতৃত্ব, নতুন ভাবে তৈরি হওয়া, নতুন ভাবে মানুষের কাছে পৌঁছানোটা আপনাদের একটা লক্ষ্য স্থির করা প্রয়োজন। অবশ্যই আমরা সংসদে বিরোধিতা করব, আমরা বাইরে বিরোধিতা করব, আমরা আন্দোলন করব। মানুষের কাছে যাবেন না? হ্যাঁ, মানুষের কাছে যাবেন না? মানুষের কাছে তো যাবই, শর্মিষ্ঠা, মানুষের কাছে তো যাবে। আরে এরা বিজেপি তো কংগ্রেস বাংলায় হচ্ছে বুথে তৃণমূলের একটা বিজেপি। এজেন্ট দিতে পারে না। ইন্ডি জোটের আজকে টিম একটা। আজকে বাংলায় কংগ্রেস তো এজেন্ট আলাদা দিতে করে পারে না, সত্তা এদের নেই কোনো এখানে। সংগঠন নেই। শুধু এই হিন্দু মুসলিম ভাগাভাগি করে শুধু ভোট তারা ভোট আরে ক্যাপচার করার আপনারা চেষ্টা হিন্দু করছে। বেশ, বিরোধিতা বেশ, করে। একেবারে আমি একটু সবাইকে আমরা হিন্দু ঝন্টুদার কাছে বিরোধিতা আসবো। করি। ঝন্টুদা, আমরা হিন্দু বিরোধিতা আমি করি। ঝন্টুদার কাছে আমরা যাবো। ঝন্টুদা please, ডাইভার্সিটির কথা ঝন্টুদা বলি। বলুন, হ্যাঁ, আমরা বলুন। বৈচিত্র্যের মধ্যে আপনারা ঐক্যের হিন্দু কথা বিরোধিতা বলি। সুস্মিতা দি, থামাচ্ছি একটু। ঝন্টুদা, প্লিজ বলুন। হ্যাঁ, এবার দ্বিতীয় পদক্ষেপে তুমি যে আলোচনাটা বললে যে এটা ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে ঝাঁপানো, একদম। তাহলে বিরোধীদের করণীয় কি? আমি তো বিরোধীর মুখপাত্র নই, তবে আমার দেখো সংসদীয় গণতন্ত্রে বিরোধীরা হচ্ছে আয়না। একদম। অর্থাৎ যদি বিজেপি প্রধান শাসক দল হয়ে এই ইস্যুটাকে নিয়ে বা ওয়াক প্রপার্টি কিংবা ধরো ইউনিফাইড সিভিল কোড নিয়ে নামে, তাহলে প্রত্যেকটা স্তরে দেখবে বিজেপি যে কৌশল নিয়ে এগুলোকে অন্তত ঘাট থেকে উতরে দিচ্ছে। আমি ভালো খারাপ সেই অ্যাসপেক্টে যাচ্ছি না, তাদের একটা পলিসির অংশ এটা, তারা ঝাঁপিয়ে পড়বে, সংগঠন চাঙ্গা করবে, ভারতব্যাপী এটাকে ইস্যু করে নিয়ে ভোটে এগোবে। বিরোধীরা কি করবে? আমি বলছি কংগ্রেসের সাথে, কংগ্রেস তো প্রধান দল, পাটিগণিতের অঙ্কে ভারতবর্ষের বিরোধীর প্রধান মুখটাই হচ্ছে কংগ্রেস, অন্তত আমি বিশ্বাস করি। অন্তত আপনি বিশ্বাস করেন না, এটাই সত্য, এটাই সত্য। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে ইন্ডি জোট নামক যে তথাকথিত জোটটা আছে এখনো পর্যন্ত, তাতে তো অন্যতম শেয়ারিং পার্টও হচ্ছে মমতা ব্যানার্জি। এই বিরোধী যে দলগুলো, ওটা কোনো জোট নয়, ওটা কোনো জোট নয়, ওটা হচ্ছে ধান্দাবাজদের জোট। বলবে তাহলে আপনাদের যে এনডিএ জোটটা কি? এনডিএ কোনো ভাঙে না, নিজেদের মধ্যে ফাইট করে না। এনডিএ জোটটা কি? নিজেদের মধ্যে ফাইট করে না। আরে নিজেদের আপ আর কংগ্রেস কি কুস্তিটাই তো করলো? বাঁচাতে পারছিলেন। আপ আর কংগ্রেস কি করলো বাঁচিয়ে দিল্লিতে? দিলে তো। সুস্মিতা দি একটু বলতে দিন, আমি অনেক দূরে আছি, আপনারা খুব ভদ্রভাবে ভালো বলেন আমি জানি। বলছি যে এই পার্লামেন্টারি ফ্লোর টেস্টে তো আমরা একাধিক ইস্যুতে দেখেছি মোদী ক্ষমতায় আসার পর থেকে অন্তত এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ ভারতবর্ষে এই মুহূর্তে আমি যদি ভুল না হই চতুর্থ সবচেয়ে বড় সংখ্যাতত্ত্বের ভিত্তিতে দল, তারা ফ্লোর টেস্টে কিভাবে বিরোধী হয়েও সপক্ষে একটা ছদ্ম বিরোধী হয়ে এক একটা ইস্যুতে এইগুলোকে আইনগুলোকে পাশ করিয়ে দিয়েছেন। ফলে আমার আশঙ্কা, আমার এক নির্দিষ্ট আশঙ্কা যে এক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ভোটে তৃণমূল কি এই ভূমিকাটা নেবে বা তৃণমূলের মতো কিছু একদম আমি এখানে ঝন্টুদার সাথে এক লাইন যোগ করব। ঝন্টুদা, এটা 19টা বিলে তৃণমূলের সাংসদরা ওয়াক আউট করে বেরিয়ে গেছে। ঝন্টুদাকে শেষ করে ভোটাভুটিতে অংশগ্রহণ করে। আচ্ছা ঝন্টুদা, আরো এক লাইন প্লিজ। হ্যাঁ প্লিজ। আমি বলছি এটা অর্থাৎ এনডি জোটের যারা তথাকথিত মেম্বার তারা তো ছেঁড়া ছাতায় নিজেদের গা ঢাকতে চাইছে। ফলে এটা করলে কিন্তু আমি বলছি ভালো হোক, কারণ দেখুন এক নেশন ওয়ান ভোট যা আইনগুলো সেন্ট্রাল আনছে নির্বিবাদে আনছে,
আমি বলছি কোনোটা নিয়ে কোনো দ্বিধা নেই, কারণ পলিটিক্যাল পার্ট এটা, তারা ক্ষমতায় আছে করবে, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা জানা যায় বিরোধীদের সক্রিয় ভূমিকায়। ভারতবর্ষের সেই সকল বিরোধীরা তো ছেঁড়া ছাতায় নিজেদেরকে গা ঢাকছে শর্মিষ্ঠা, ফলে আমরা কোনটা ভালো কোনটা মন্দ জনগণ তো জানবে, আমরা যাদের নির্বাচিত করে পাঠিয়েছি সে বিরোধী হোক বা শাসক, ফলে তাদের ভূমিকাটা কিন্তু সিদ্ধান্ত নেবে পরবর্তীকালে যে শাসক সঠিক করছে না বেঠিক। বেশ, আমি অবশ্যই আসবো, ঝন্টুদা একটু সঙ্গে থাকা অনুরোধ করে দেবব্রতদার কাছে আসবো, কিন্তু তন্ময়দার কাছে একটা প্রশ্ন উত্তর না রেখে আমি পারছি না। তন্ময়দা, আমরা যদি উত্তরের দিকে তাকাই, কারণ শিলিগুড়িতেও যাবেন বানসাল, কিন্তু বিষয় হচ্ছে উত্তরের যদি ছবিটা দেখায় একের পর এক নির্বাচন, শুধু তাই নয় সেখানে ভরাডুবি, উপনির্বাচনও খুব একটা ভালো ফল হয়নি, কিন্তু বারবার এখানে প্রশ্ন হচ্ছে যে দায়িত্ব অন্তত শঙ্কর ঘোষের কাঁধেও অন্তত রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে বোঝানো অন্তত এই এক দেশ এক ভোটের কথা, কিন্তু বারবার যখনই সেখানে অন্য রাজ্যের দাবি উঠে আসে সেই বিষয়টা যে একদম উত্তরের মানুষ বা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না, এটা কি বিজেপি কোথাও বুঝতে ভুল করছে? তাহলে কি খুব একটা লাভ হবে এজেন্ডায়? ভুল হচ্ছে, এক দেশ এক ভোটের সাথে 2026-এর নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এবং এটা করা হচ্ছে যে কিন্তু শুরু হবে কিন্তু 2034 থেকে, মনে রাখবেন। সুতরাং এখন কোনো সম্পর্কই নেই। আচ্ছা, দ্বিতীয়ত আমি বলে রাখি যে এই যে এক দেশ এক ভোট এটা আজকে আসেনি, আমি আপনাকে বললাম 1983 সালে নির্বাচন কমিশনের সঙ্গে এর কোনো গুরুত্ব না থাকলে তাহলে এখন থেকে মানুষের কাছে একে এজেন্ডা করে এগিয়ে যাওয়ার লক্ষ্যটা কি তাহলে? না না, এইটা দেখুন 2014 সালে আমাদের নির্বাচনী ইস্তেহার ছিল, মানুষের কাছ থেকে আমরা ভোট নিয়েছি, এটা করব বলে মানুষের কাছ থেকে আমরা ভোট নিয়েছি, ভোট পেয়েছি, আমরা এটা করব বলে। উত্তরবঙ্গে বিজেপির হাল খুব একটা ভালো জায়গায় আছে কি তন্ময়দা? আর কথা এনারা বলে না না, কোনটা কি বলছেন? উত্তরবঙ্গে বিজেপির হাল কি খুব একটা ভালো জায়গায় রয়েছে? উত্তরবঙ্গে দেখুন বিজেপি হচ্ছে 2019 সালে যা করেছে তার থেকে মার্জিনালি একটা সিট শুধু 2024-এ হারিয়েছে। উপনির্বাচনের রেজাল্ট বারবার সেই নির্বাচন বলি না, হাতে তো কিছুই আসছে না। উপনির্বাচনটা নির্বাচন নয়, ভোটটাকে কনসোলিডেট করতে পারবেন তো? উদয়ন গুহ আগের বারে হেরেছেন 2021-এ, 4 মাসের মধ্যে ইলেকশন হয়েছে, তিনি 84% ভোট পেয়ে উপনির্বাচনে জিতেছেন। ওটা একটা প্রহসন, ওটা ওখানে হচ্ছে শুধু রিগিং আর হচ্ছে মারধর এই সমস্ত করে এরা উপনির্বাচন জেতে, ওটাকে কোনো গুরুত্ব দেবেন না আমাদের রাজ্যে। সুতরাং আসল নির্বাচন যেটা দেখবেন যে 2019-2024 সেখানে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে প্রায় একই জায়গায় রয়েছে। 18টা থেকে 12 হয়ে গেল, ভোট বেড়েছে 5 লাখ দিয়ে দিল। শুনুন, এই তন্ময়দা বলছিলেন না, এটা আসলে বাংলাকে ভাগ করতে চাই, এনাদের বিধায়ক বলে আমরা বাংলা ভাগ করে চাই, উত্তরবঙ্গ আলাদা কথা। না না, হ্যাঁ এই দেখুন আমি তো বলে দিই, আমরা বাংলা ভাগ করতে চাই না। ওই দেখুন এনাদের বিধায়ক বলছে, এই দেখুন এনাদের বিধায়ক একরকম কথা বলে, দেখুন অদ্ভুত কথা তো। আরে এরা কি করে বলবে? অবশ্যই বলছি, চূড়ান্ত কুসংস্কারে বলেছেন উত্তরবঙ্গের বঞ্চনার কথা বলেছেন। আপনারা বাজেটে সুকান্ত বাবু কেন বললো? সুকান্ত বাবু কেন বললো আমরা বাংলা বিভাগ চাই? সুকান্ত বাবু কেন 5000 কোটি? আরে সুকান্ত বাবু কেন বললো? দেবব্রতদা কি বলবেন? যারা উত্তরবঙ্গের বঞ্চনা, এই উত্তরবঙ্গে কাজ করো না। না, আমি বলছি যদি 26-এর আগে যে এজেন্ডা নিয়ে বিজেপি পৌঁছানোর চেষ্টা করছে, শাসকের ফায়দা কি হবে? দেবব্রতদা, শাসকের ফায়দা উন্নতিতে বাজেট রয়েছে 800 কোটি টাকা, আর সংখ্যালঘুদের জন্য মাদ্রাসার জন্য রয়েছে এই ধর্ম মেরু করে দেখুন, এই দেখুন ধর্ম মেরু করে চূড়ান্ত অশিক্ষার পরিচয় কিভাবে দেয় যারা মৃতদেহ জলে ভাসায়, ঠিক আছে, কলিফর্ম যুক্ত জল পান করে, সেখানে স্নান করতে উৎসাহ দেয়। তোমাদের এমপিকে গিয়ে বলো না, এমপি আছে না, খুব সংক্ষেপে সময় কম, খুব সংক্ষেপে তন্ময়দা প্লিজ, তন্ময়দা প্লিজ, ইয়েস অর নো। তোমাদের এমপি এমএলএ বলছে খুব ভালো ব্যবস্থা, আপনি কি বলছো? আমি দুজনকেই থামাতে বলবো। সুস্মিতা দি, আপনারা সময় কম, আমি প্রত্যেককে থেকে উত্তর দেব। এই যে তুতু মেমে চলছে না, আজকে আরজি করে
সিবিআই এর তদন্ত এবং সিবিআই সাপ্লিমেন্টারি চার্জ না দেওয়াতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি ছাড়া পেয়ে গেল, এবং এই যে রায় সঞ্জয় রায়ের পক্ষে গেল, এই জায়গায় দাঁড়িয়ে আগে যেমন বাম আর কংগ্রেস বলতো যে দুপক্ষের সেটিং চলছে দুটো দলে, এখন সাধারণ মানুষ বলছে এই দুটো দলের সেটিং চলছে। এবং আজকে যারা যারা অ্যারেস্ট হচ্ছে প্রত্যেককে ছেড়ে দিচ্ছে। আজকে সাধারণ মানুষের কাছে প্লিজ আমি সময় নেই আমরা এজেন্ট তৃণমূলের, আপনারা সবচেয়ে বড় এজেন্ট। সুস্মিতা রিকোয়েস্ট করছি সময় কম, প্লিজ। আমি বলছি শর্মিষ্ঠা, দেখেছো উত্তরবঙ্গকে কেন আমরা বলি নর্থ বেঙ্গল নই? এই প্রধান দলগুলো পর্যন্ত উত্তরবঙ্গে ইস্যুর থেকে আর্জি করে চলে গেছে। আমি তোমায় বলি উত্তরবঙ্গে আমি লাস্ট দিনের আমাদের ফুলবাড়ির যিনি বিধায়িকা দাবিটা করেছিলেন, তিনি কিন্তু বঙ্গভঙ্গের দাবিটা করেননি, আমি একটু বুঝেছি। দেখো, তিনি বলেছিলেন বঞ্চনার সাপেক্ষে মনে হয় আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আমি তোমায় বলি এটা তো 34 বছরের বাম, তার আগে কংগ্রেস এবং প্রেজেন্ট 15 বছরের তৃণমূল কিচ্ছুটি করেনি নর্থ বেঙ্গলে। এবং তৃণমূলের প্রশাসনিক ক্রাইটেরিয়াই হচ্ছে কেউ পানিশমেন্ট জোন বললে পরে উত্তরবঙ্গে পাঠিয়ে দেবো, পানিশমেন্ট জোন আমাদেরটা। ভাবো, আমি সেটা বলছি। আর সময় নেই, আমি কাউকে সময় দিতে পারছি না। এখানে আমি প্রত্যেককে আলোচনা অংশ নেওয়ার জন্য চারজনকে ধন্যবাদ জানাবো। ঝন্টুদা, তন্ময়দা, দেবব্রতদা, সুস্মিতাদি, সকলকে ধন্যবাদ জানাবো। একদম সময় নেই। ব্যাস, প্রত্যেককে ধন্যবাদ। সানডে এডিটোরিয়াল এখানে থামতে হচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে যে একেবারে এক দেশ এক নির্বাচনকে এজেন্ডা করে অন্তত 26-এর আগে বিজেপি সংগঠন মজবুত সঙ্গে ইস্যুকে কেন্দ্র করে একেবারে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা যখন নেতৃত্ব পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আখেরে নির্বাচনে তার কতটা প্রভাব পড়ে, তার কতটা ফায়দা অন্তত কেন্দ্র হিসেবে নিতে পারে তাতে সময় বলবে। আপাততভাবে সকলকে ধন্যবাদ জানাবো। সানডে এডিটোরিয়াল এখানে শেষ করছি। সঙ্গে থাকুন কালকে।